৭৭ সিট পেয়েছিল বিএনপি, ২১২ থেকে ১৫ সিট পেয়েছিল জামাত। জামাতের রেজাল্টটা পুরা ঘুরিয়ে দিয়েছে। আসসালামু আলাইকুম ভাই ব্রাদার, কি খবর সবার? ভাই ভয়ঙ্কর একটি তথ্য ফাঁস, পুরা ভয়াবহ একটি তথ্য ফাঁস। সেটি হচ্ছে যে ৭৭ আসন পেয়েছিল বিএনপি আর জামাত পেয়েছিল ২১২ আসন। তবে পুরো রেজাল্টটি ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে, ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে এটি ঘুরিয়ে দেওয়া হয়েছে। মানে পুরোটাই ঘুরিয়ে দেওয়া হয়েছে। মানে এটা কোনো কথা না, এটা আমার কথা না ভাই, আমার কাছে তথ্য প্রমাণ সহ ভিডিও আছে। চলুন আমরা সেই ভিডিওটা দেখে আসি যে আসলে উনি কি বলতেছে, এটা কি আসলে সম্ভব, আসলে এটা কি হয়েছে। আপনার কি মনে হয় যে জামাত ২১২ আসন পেয়েছিল এবং আপনার হচ্ছে বিএনপি ৭৭ আসন পেয়েছিল, ৭৭ আসন এখন জামাতকে দেওয়া হয়েছে, ২১২ আসন বিএনপিকে দেওয়া হয়েছে। চলুন আমরা সেই ভিডিওটাকে দেখে আসি আসলে সে কি বলতে চায়। ৭৭ সিট পেয়েছিল বিএনপি, ২১২ থেকে ১৫ সিট পেয়েছিল জামাত। জামাতের রেজাল্টটা পুরা ঘুরিয়ে দিয়েছে। অপেক্ষা করুন, সামনে আরো মজার মজার নাটক আসতেছে। বর্তমানে হেন প্রচেষ্টা নাই বিএনপি করতেছে না জামাতকে তাদের সাথে বেঁধে রাখার জন্য। আমি আরেকটা ভিডিওতে দিয়েছিলাম যে জামাতকে ছাড়া ১ মাস বিএনপি সংসদে টিকতে পারবে না, যে কোনো মূল্যেই হোক। যদি রাষ্ট্র পরিচালনা করতে হয় তাইলে জামাতকে ধরে রাখতেই হবে। আর তারা যদি এখন বিএনপির সব সিট দিয়েও জামাতকে বলে তোমরা ক্ষমতায় বসো, জামাত বসবে না। এমন একটা সময় আসবে তখন জামাতের পা ধরে জামাতকে সেলিউট দিয়ে বলবো যে ভাই, তোমরা এবার বাংলাদেশের রাজ্য পরিচালনা করো, তোমরা দেশ পরিচালনা করো, আমরা তোমাদের সাথে আছি। আপনারা শুধু অপেক্ষা করতে থাকুন, সেই দিন অতি সন্নিকটে। জামাতের দ্বিতীয় বিপ্লব শুরু হয়ে যাবে। জামাতের যে মানে সফলতা, এটি প্রাতিষ্ঠানিক রূপ পাবে। তো সেই দিক থেকে জামাত যেটা শুরু করলো ২০২৬ সনের ফেব্রুয়ারি মাসে, তাদের এই সফলতা সবেমাত্র শুরু হয়ে গেল। এগুলো এক। ২ নম্বর হলো যে ইসলামিক দলগুলো গত সেই যে কয়েক মাস আগে তারা সরোয়ার্দিতে একটি অনুষ্ঠান করেছিল। সেখানে হেফাজত, তারপরে সেখানে গণ অধিকার পরিষদে নুরুল হক নুরু, এরপর চরমোনাই পীর সাহেব জামাত যেভাবে একত্রে একই মঞ্চে সমবেত হয়েছিল, যদি সেই ঐক্যটা ধরে রাখা যেত, এক্ষেত্রে যতই ম্যাটিকুলাস ডিজাইন হোক না কেন জামাত একটা ভালো ফলাফল করতে পারত। কিসের ইশারায় কার ইশারায় মামুনুল হকরা চলে গেল, কিসের ইশারায় কার ইশারায় চরমোনাই পীর সাহেব চলে গেলেন, এই জিনিসগুলো, বা জুনায়েদ হাবিবি কেন বিএনপিতে গেলেন, এই জিনিসগুলো এখন চুলচেরা বিশ্লেষণ হবে। চুলচেরা বিশ্লেষণের সঙ্গে সঙ্গে ইসলামী যে দলগুলো জামাতের নেতৃত্বে আবার ঐক্যবদ্ধ হবে, এতে কোনো সন্দেহ নাই। এবং সকল ইসলামিক দলগুলো যদি পার্লামেন্টের বাইরে জামাতের নেতৃত্বে একত্র হয়, আর যেহেতু জামাত এখন পরীক্ষিত বিরোধী দল, প্রধান বিরোধী দল, পরীক্ষিত তাদের যে নেতৃত্বের ক্ষমতা, এটি অন্য অন্য ইসলামিক দলগুলো এখন আর চ্যালেঞ্জ দিতে পারবে না। এখন কোনো অবস্থাতেই চরমোনাই পীর সাহেব বড় কথা বলতে পারবেন না। তো সেই অর্থে যদি জামাতের নেতৃত্ব মেনে নিয়ে একটা বৃহত্তর মোর্চা হয়ে পড়ে বিরোধী দলে, আর পিছন দিক থেকে যদি আওয়ামী লীগ বাতাস দেয়, তাহলে সরকারের জন্য রাষ্ট্র চালানো কঠিন বিষয় হয়ে পড়বে এবং জামাতের দাবিদারি করা ছাড়া মূলত তখন সরকারের আর কোনো ওয়ে থাকবে না। আর ইতিমধ্যে সরকার যদি বড় বড় কোনো প্রজেক্টে ফেল করে, ভারতের সঙ্গে যদি তারা কোনো নেগোসিয়েশন করার চেষ্টা করে, কিংবা তারেক রহমান সাহেব যদি দিল্লি ভ্রমণে যান, নরেন্দ্র মোদীর লোকজন যদি বাংলাদেশে ঘন ঘন আসেন, তাহলে ওই যে সাদিক কায়েম যেভাবে গালি দিয়েছিল নির্বাচনের আগে তারেক রহমান সাহেবকে কেন্দ্র করে, ওই একই গালি আবার তিনি দিবেন। তাদের ভয় কেটে গেছে। তারা এখন যারা আছেন জামাত এবং অন্যান্য এনসিপির যারা লোকজন, তারা ইউনূস সাহেবকে গালি দিয়েছেন, শেখ হাসিনাকে গালি দিয়েছেন, তারেক রহমান সাহেবকে 1, 2, 3, 4, তারপরে তারেক রহমানের ঢ্যাসমার
তীরের সেলায় কাউয়া, তারেক আমার ঢ্যাস, এই কথাগুলো তারা বলতে বলতে মাছ ভাত হয়ে গেছে। ফলে তারেক রহমান সাহেব ক্ষমতায় গেছেন, প্রধানমন্ত্রী হয়েছেন, দে ডোন্ট কেয়ার। তারা ক্যান্টনমেন্ট ভেঙে দিতে চেয়েছে, তারা সেই সেনাপ্রধানকে নিয়ে আজে বাজে কথাবার্তা বলেছে। তো তারই প্রেক্ষিতে তাদের কোনো ক্ষমতা ছিল না। তখন যদি তাদের এই সাহস হয়, আর এক্ষেত্রে যদি সংসদে তাদের 70টির মতো প্রায় আসন থাকে, উচ্চকক্ষে তাদের সিট থাকে, এরপর নারী আসনে, সংরক্ষিত আসনে তাদের প্রতিনিধিত্ব থাকে, তাহলে সেক্ষেত্রে জামাত এনসিপির যারা নেতৃবৃন্দ গত 17 মাসে যে সকল বড় বড় কথা বলেছে, সেই বড় বড় কথাগুলো সুপারলেটিভ ডিগ্রি হয়ে বিএনপির বিরুদ্ধে এটি প্রয়োগ হবে। আর প্রয়োগ হওয়ার ফলে কি হচ্ছে, জামাত ডে বাই ডে তারা শক্তিশালী হবে, ক্ষমতা সম্পন্ন হবে। ফলে যে জামাতকে এখন পরাজিত মনে করা হচ্ছে, যে জামাতকে এখন যাকে বলা হয় বিরোধী দল মনে করা হচ্ছে, সেই জামাত যে গণেশ উল্টে দিতে পারবে না তা কিন্তু বলা যাচ্ছে না। সেক্ষেত্রে এই যে নির্বাচনের যে ফলাফলটা হলো, আমি মনে করি যে নতুন বন্দোবস্ত, নতুন বাংলাদেশ, ম্যাটিকুলার ডিজাইনের একটা ফার্স্ট পর্ব এটা শুরু হলো। আর পরবর্তী পর্বগুলো কিভাবে চলবে অপেক্ষা করেন এবং দেখতে থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জামাতের দ্বিতীয় বিপ্লব শুরু হয়ে যাবে। জামাতের যে মানে সফলতা, এটি প্রাতিষ্ঠানিক রূপ পাবে। তো সেই দিক থেকে জামাত যেটা শুরু করলো 2026 সনের ফেব্রুয়ারি মাসে, তাদের এই সফলতা সবেমাত্র শুরু হয়ে গেল। এগুলো এক। 2 নম্বর হলো যে ইসলামিক দলগুলো গত সেই যে কয়েক মাস আগে তারা সরোয়ার্দীতে একটি অনুষ্ঠান করেছিল। সেখানে হেফাজত, তারপরে সেখানে গণ অধিকার পরিষদে নুরুল হক নুরু, এরপর চরমোনাই পীর সাহেব জামাত যেভাবে একত্রে একই মঞ্চে সমবেত হয়েছিল, যদি সেই ঐক্যটা ধরে রাখা যেত, এক্ষেত্রে যতই ম্যাটিকুলাস ডিজাইন হোক না কেন জামাত একটা ভালো ফলাফল করতে পারত। কিসের ইশারায়, কার ইশারায় মামুনুল হকরা চলে গেল, কিসের ইশারায়, কার ইশারায় চরমোনাই পীর সাহেব চলে গেলেন, এই জিনিসগুলো, বা জুনায়েদ হাবিবি কেন বিএনপিতে গেলেন, এই জিনিসগুলো এখন চুলচেরা বিশ্লেষণ হবে। চুলচেরা বিশ্লেষণের সঙ্গে সঙ্গে ইসলামী যে দলগুলো জামাতের নেতৃত্বে আবার ঐক্যবদ্ধ হবে, এতে কোনো সন্দেহ নাই। এবং সকল ইসলামিক দলগুলো যদি পার্লামেন্টের বাইরে জামাতের নেতৃত্বে একত্র হয়, আর যেহেতু জামাত এখন পরীক্ষিত বিরোধী দল, প্রধান বিরোধী দল, পরীক্ষিত তাদের যে নেতৃত্বের ক্ষমতা, এটি অন্য অন্য ইসলামিক দলগুলো এখন আর চ্যালেঞ্জ দিতে পারবে না। এখন কোনো অবস্থাতেই চরমোনাই পীর সাহেব বড় কথা বলতে পারবেন না। তো সেই অর্থে যদি জামাতের নেতৃত্ব মেনে নিয়ে একটা বৃহত্তর মোর্চা হয়ে পড়ে বিরোধী দলে, আর পেছন দিক থেকে যদি আওয়ামী লীগ বাতাস দেয়, তাহলে সরকারের জন্য রাষ্ট্র চালানো কঠিন বিষয় হয়ে পড়বে। এবং জামাতের দাবিদারি করা ছাড়া মূলত তখন সরকারের আর কোনো ওয়ে থাকবে না। আর ইতিমধ্যে সরকার যদি বড় বড় কোনো প্রজেক্টে ফেল করে, ভারতের সঙ্গে যদি তারা কোনো নেগোসিয়েশন করার চেষ্টা করে, কিংবা তারেক রহমান সাহেব যদি দিল্লি ভ্রমণে যান, নরেন্দ্র মোদীর লোকজন যদি বাংলাদেশে ঘন ঘন আসেন, তাহলে ওই যে সাদিক কায়েম যেভাবে গালি দিয়েছিল নির্বাচনের আগে তারেক রহমান সাহেবকে কেন্দ্র করে, ওই একই গালি আবার তিনি দিবেন। তাদের ভয় কেটে গেছে। তারা এখন যারা আছেন জামাতের অন্যান্য এনসিপির যারা লোকজন, তারা ইনুস সাহেবকে গালি দিয়েছেন, শেখ হাসিনাকে গালি দিয়েছেন, তারেক রহমান সাহেবকে 1, 2, 3, 4, তারপরে তারেক রহমানের ঢ্যাস মার, তীরের সেলায় কাউয়া, তারেক আমার ঢ্যাস, এই কথাগুলো তারা বলতে বলতে মাছ ভাত হয়ে গেছে। ফলে তারেক রহমান সাহেব ক্ষমতায় গেছেন, প্রধানমন্ত্রী হয়েছেন, দে ডোন্ট কেয়ার। তারা ক্যান্টনমেন্ট ভেঙে দিতে চেয়েছে, তারা সেই সেনাপ্রধানকে নিয়ে আজে বাজে কথাবার্তা বলেছে। তো তারই প্রেক্ষিতে তাদের কোনো ক্ষমতা ছিল না। তখন যদি তাদের এই সাহস হয়, আর এক্ষেত্রে যদি সংসদে তাদের 70টির মতো প্রায় আসন থাকে, উচ্চকক্ষে তাদের সিট থাকে, এরপর নারী আসনে, সংরক্ষিত আসনে তাদের প্রতিনিধিত্ব থাকে, তাহলে সেক্ষেত্রে জামাত এনসিপির যারা নেতৃবৃন্দ গত 17 মাসে যে সকল বড় বড় কথা বলেছে, সেই বড় বড় কথাগুলো সুপারলেটিভ ডিগ্রি হয়ে
বিএনপির বিরুদ্ধে এটি প্রয়োগ হবে। আর প্রয়োগ হওয়ার ফলে কি হচ্ছে, জামাত ডে বাই ডে তারা শক্তিশালী হবে, ক্ষমতা। দর্শক, আপনারা এখানে সেই ভয়ঙ্কর তথ্যটি শুনতে পেলেন যে আসলে এখানে পুরা রেজাল্টটা একেবারে ঘুরিয়ে দেওয়া হয়েছে, মানে 280 মাইল বেগে ঘুরিয়ে দেওয়া হয়েছে। এই হলো একটা অবস্থা। তো আসলে কি কথাগুলো সত্য? আপনার কি মনে হয় যে জামাত 212 আসন পেয়েছিল এবং বিএনপি শুধু 77 আসন পেয়েছিল? তবে এটি ঘুরিয়ে দেওয়া হয়েছে, জামাতকে ইচ্ছাকৃতভাবে ক্ষমতা আসতে দেওয়া হয়নি। জামাত ক্ষমতা এসেছিল এবং জনগণ মন ভরে ভোট দিয়েছিল জামাতকে, আসতে দেওয়া হয়নি। এই হলো অবস্থা। তো আপনি আপনার মন্তব্য জানিয়ে যাবেন আসলে কি এটি সত্য কিনা। আপনার কি মনে হয়? ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এরকম আরও ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।